নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর এই মুহূর্তে আমরা যৌবহতী ক্রীড়াঙ্গনে কিছুক্ষণ আগেই জামশেদপুরের কাছে 2-1 গোলে হেরে ইস্টবেঙ্গলের জয় রথ কিন্তু আটকে গেল। এবং এই লিগ শুরু হওয়ার আগে প্রত্যেকটা কোচের মুখেই কিন্তু একই কথা বারবার উঠছিল যে এবারে লিগ ট্রাঙ্কেটেড ফরম্যাটে হচ্ছে, 13টা মাত্র ম্যাচ, সুতরাং এবারের লিগে মিস্টেক্সের কিন্তু কোনো জায়গা নেই, কোনো ভুল ভ্রান্তির কিন্তু জায়গা নেই। একটা ম্যাচে হার বা ড্র বা আটকে যাওয়া মানে কিন্তু সেটা বড় খেসারত গুনতে হবে যে কোনো ক্লাবকে। কিন্তু আজকে এই ইস্ট বেঙ্গলের এই হারটাই কি বারবার এবার সেটাই মনে করাচ্ছে যে এটা কতটা বড় কিন্তু ধাক্কা হতে পারে লাল হলুদ ব্রিগেডের জন্য। তো আমাদের এই ভিডিওতে আমরা আলোচনা করব 5টা কি পয়েন্ট নিয়ে আজকের ম্যাচে। এবং প্রথম পয়েন্টটা যদি অবশ্যই তুলে ধরতে হয় যে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে কিভাবে আজকে জামশেদপুরের জ্বলে উঠলো, জামশেদপুরের বলতে গেলে ইস্ট বেঙ্গলের প্রাক্তনীরা কিভাবে জ্বলে উঠলো আজকের ম্যাচে। অবশ্যই প্রথম নামটাই আসছে মাদি তালালের। মাদি তালালের জন্য অবশ্যই এই আইএসএলটা স্পেশাল, কারণ তিনি গত বছর গ্রেড 3 ইঞ্জুরির জন্য তিনি ছিটকে গেছিলেন পুরো মৌসুমের জন্য। তারপর তিনি কাম ব্যাক করেন এবং এই আইএসএলে এখনো তাকে তার সেই প্রাইম ফর্মে দেখা যাচ্ছে না ঠিকই, এবং সেটা এক্সপেক্টও করবেন না, কারণ এসিএল থেকে রিকভার করে খেলা মানে সেটা বিশাল ব্যাপার। সবসময় এসিএল থেকে ফেরত আসার পরও একটা প্লেয়ার ইঞ্জুরি প্রোন থাকে, কিন্তু মাদি তালাল সবকিছুর পরও যেভাবে তাকে ছন্দে লাগছে আজকে আজকে তার পুরনো দলের বিরুদ্ধে হয়তো তার মধ্যে একটা বাড়তি মোটিভেশনই ছিল মাঠে নামার আগে, যে তিনি প্রমাণ করে দেখাবেন, এবং সেটাই করে দেখালেন সারা ম্যাচ জুড়ে। ঠিক যেমন মিগুয়েল একটা থ্রেট হয় অপোনেন্টের জন্য, মাদিতালার হয়তো মিগুয়েলের মতন অতটা থ্রেটনিং নয়, বাট তাও তিনি কিন্তু আজকে মাঝ মাঠে বলতে গেলে ফুল পটেলেন জামশেদপুরের হয়ে। অনেক চান্সেস ক্রিয়েট করেছে, অনেক কি পাসেস দিয়েছে, এবং সেকেন্ড গোলের ক্ষেত্রে তার কিন্তু একটা বড় অবদান রয়েছে। যেভাবে অসাধারণভাবে একটা ওয়ার্ল্ড ক্লাস তার থেকে 1-2 খেললেন তেচিকাওয়ার সাথে, রে তেচিকাওয়া, এবং সেখান থেকে যে রিটার্ন বলটা দিলেন রে তেচিকাওয়া, সেখানে কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স কিন্তু ভেঙে যায়, এবং সেখান থেকে দুর্দান্ত একটা ফিনিশ করলেন রে তেচিকাওয়া। ঠিক তেমন আরও একটা প্লেয়ার অবশ্যই মার্ক জোথান পুইয়া। তাকে ইস্টবেঙ্গল ছেড়ে দিয়েছিল গত মরশুমে, কিন্তু ওয়েন কোয়েল তার মধ্যে কিন্তু পোটেনশিয়াল দেখেছিল এবং তাকে সুযোগও দিয়েছে। জামশেদপুরের আগে গত বছর জামশেদপুরের ওই লেফট ব্যাক পজিশনে খেলতো মোহাম্মদ উভেশ, কিন্তু এবার এই মার্ক জোথানপুইয়ার উপরই আস্থা রাখছে ওয়েন কোয়েল। এবং অবশ্যই আরও একজন প্লেয়ার মেসি বাউলি নো ডাউট, তার যে ফিজিক্যাল প্রেজেন্স যে কোনো অপোনেন্টের বক্সের মধ্যে কিন্তু একটা বড় থ্রেট। আজকে তিনি গোল করতে পারেনি ঠিকই, কিন্তু গোল না করতে পারলেও তিনি বারবার কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্সকে কিন্তু তিনি চাপে রেখেছেন আজকে গোটা ম্যাচ জুড়ে। দ্বিতীয় পয়েন্টটা একটু ইন্টারেস্টিং, অবশ্যই সেটা নিয়ে কথা বলা দরকারও, কারণ ম্যাচের পর অস্কার ব্রুজো এবং ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার দুজনে কিন্তু এই পয়েন্টটা তুললেন, সেটা হচ্ছে রোজার কারণে ফুটবলাররা খুব টায়ার্ড হয়ে পড়েছে। এটা নিয়ে তোমার কি বক্তব্য, সোমনাথ? না, একেবারেই তাই। আমরা জানি যে এই যখন রোজা প্লেয়াররা রাখে তখন কিন্তু অবশ্যই সকাল থেকে কিছু না খাওয়া, এবং সেখানে যখন ফুটবলের মতো একটা প্রফেশনে যখন অবশ্যই এখন কোনো যদি প্লেয়ার বা অ্যাথলিট না খায় তাহলে বুঝতে পারছেন যে এনার্জিটা তারা কি করে পাবে। বাট স্টিল যেভাবে ফাইট করেছে ইস্ট বেঙ্গলের পুরো টিমটা, এমন না যে তারা খারাপ ফুটবল খেলে বা ছন্ন ছাড়া ফুটবল খেলে হেরেছে, এমনটা কিন্তু অবশ্যই নয়। ভালো ফুটবল খেলে সুযোগ নষ্ট করার খেসারত কিন্তু দিতে হলো ইস্ট বেঙ্গলকে, এবং এই দ্বিতীয় পয়েন্টটা অবশ্যই আমরা রাখবো আজকে এই কথাটা। হয়তো কিছুটা টায়ার্ড ছিল প্লেয়াররা, বাট আগেন গুড ফুটবল, নেক্সট ম্যাচে কিন্তু বাউন্স ব্যাক করতে হবে, এটা অবশ্য বললেই চলে। একেবারে তাই। এবং রোজার আমরা একটা ইম্প্যাক্ট পড়তে দেখি সবসময় বরাবরই। ওয়ার্ল্ড ফুটবলে যদি আপনারা দেখেন, বহু প্লেয়ার এরকম যারা রোজা করে, এবং ঠিকই তারপর তারা ম্যাচ খেলে ঠিকই, কিন্তু একটা ডিফারেন্স তো থাকে, কারণ উইদাউট এনি ফুড পেটে কিছু যদি না পড়ে এনার্জি কোথা থেকে পাবে প্লেয়াররা। সেটার পর কিছু না খেয়ে অ্যাটলিস্ট 70 থেকে 80 মিনিট খেলা খুবই টাফ। আমরা কেউ হলে হয়তো 45 মিনিটও পারবো না, বাট ফুটবলারদের জন্য অবশ্যই এটা খুব টাফ। সো ম্যাচ টাইমিংটা হয়তো ইস্টবেঙ্গলের জন্য একটু হলো আমার মনে হয় একটু অসুবিধা করলো। আমার মনে হয় যদি আজকের এই ম্যাচটা যদি 7:30, বাট অবশ্যই এরপর হয়তো ইস্টবেঙ্গলের আরও 5টা থেকে ম্যাচ রয়েছে থেকে, কারণ ইস্টবেঙ্গল যদি আপনারা দেখেন অনেকে রয়েছে, মোহাম্মদ রাকিব, আনোয়ার আলী, মোহাম্মদ রাশিদ রয়েছে, অনেক প্লেয়ার রয়েছে। তো অবশ্যই যেই ম্যাচগুলো 5টা থেকে থাকবে অবশ্যই সেগুলো একটু হলেও তো প্রবলেম হবে ইস্টবেঙ্গলের এই প্লেয়ারদের। থার্ড পয়েন্ট, আমার মনে হয় ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে আমরা কথা বলা উচিত। আমরা অনেক সময় বিদেশিদেরকে নিয়ে বেশি ডিসকাশন করি, কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারকে আমরা নিয়ে খুব একটা আলোচনা করি না। কিন্তু লাস্ট দুটো ম্যাচের পর আমার মনে হয় ইস্টবেঙ্গলের এডমুন্ড লালিনিকে নিয়ে আলোচনা করা দরকার। সোমনাথ, এত দেরিতে এডমুন্ড কেন এলো আইএসএল এ? মানে হি উড হ্যাভ কাম লট আর্লিয়ার।
একদমই তাই, এবং এডমন্ডের স্টোরিটাও খুব স্পেশাল। মানে আমরা যখনই আমরা আই লিগেও দেখেছি ইনফ্যাক্ট এডমন্ডের খেলা, এবং সকলেই এক কথা জানতো যে এই প্লেয়ারটা আইএসএল এ যখনই আসবে তখনই কিন্তু এই প্লেয়ারটা কাঁপাবে। এবং অবশ্যই ইস্ট বেঙ্গলের হয়ে কিন্তু তিনি আইএসএল এ এলেন, আইএসএল এ ডেবিউ করলেন, এবং সেখানে কিন্তু মানে হোয়াট এ ডেবিউ ফর এডমন্ড লালরেন্ডিকা। ফার্স্ট ম্যাচেও তার ইম্প্যাক্ট অবশ্যই ছিল, সেকেন্ড ম্যাচেও তিনি গোল পেয়েছেন, এবং আজকের ম্যাচেও কিন্তু তিনি গোল পেয়েছেন। এবং এত নানান বলতে পারেন নেগেটিভসের মধ্যে কিন্তু ইস্ট বেঙ্গল এই একটা পজিটিভ যে এডমন্ড লালরেন্ডিকার মতো একজন প্লেয়ার ইস্ট বেঙ্গলের যদি কন্টিনিউয়াসলি খেলতে দেয় তাহলে কিন্তু যে অ্যাটাকিং যে থ্রেটটা সেটা অনেক ভালোভাবে জেনারেট করতে পারবে। অবশ্যই একটু আগে তুলে নেওয়া হলো তাকে, কারণ অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের যে বাকি ক্রিয়েটিভ প্লেয়ার মহেশ নরেশ সিং তিনিও ইনজুর আছে, তো কেউই চাইবে না বা হেড কোচ অবশ্যই চাইবে না যে তার উপরে একটু বেশি ওয়ার্কলোড করুক। বাট শত অনেক বলবো অনেক নেগেটিভসের মধ্যে কিন্তু এডমন্ড লালরেন্ডিকা একটা পজিটিভ ইস্ট বেঙ্গলের জন্য অবশ্যই। হি ইজ সো এনার্জেটিক, মানে এডমুন্ডের স্টোরিটা আমার মনে হয় বেশ স্পেশাল, কারণ আই লিগেও তার ডেবিউ হয়েছিল ইস্ট বেঙ্গলের জার্সিতে। বাট হি ওয়াজ ফ্রম ব্যাঙ্গালুরু এফসিস একাডেমি, মানে ব্যাঙ্গালুরু তাকে কেন এর আগে তাকে আইএসএল এর সুযোগ দেয়নি সেটাই আমার সব থেকে বড় প্রশ্ন। বাট বলে না, দেরি হলো আমার মনে হয়, অলওয়েজ লেট হলো রিওয়ার্ডটা কিন্তু সবসময় একটু ভালো হয়, এবং সেটা হয়তো এডমন্ডের জন্য। ইস্ট বেঙ্গলে তিনি আই লিগেও ডেবিউ করেছিলেন, আইএসএলও তার ডেবিউ হলো ইস্ট বেঙ্গলের জার্সিতে, এবং তিনি কিন্তু প্রমাণ করে দিচ্ছেন যে কেন তিনি কয়েক বছর আগে আই লিগ খেলো ন্যাশনাল টিমের ডাক পেয়ে তিনি সাবস্টিটিউট হয়ে নেমেছিলেন ইগস্টি ম্যাচের আন্ডারে। একদম। এডমুন্ড লালরেন্ডিগা পিওর ক্লাস। আই থিঙ্ক হি হ্যাজ গট আ লং রো। ফোর্থ পয়েন্ট, আমার মনে হয় একটু ট্যাকটিক্স নিয়ে একটু আলোচনা করা দরকার দুই দলের কোচকে নিয়ে। ওয়েন কোয়েলকে নিয়ে যদি বলতে হয়, আই থিঙ্ক অ্যাগেন ওয়েন কোয়েল প্রমাণ করে দিল যে হি ইজ আ ট্যাকটিক্যাল জিনিয়াস। এর আগেও আমরা দেখেছি ইস্ট বেঙ্গলকে তিনি আটকে দিয়েছেন তার ট্যাকটিক্স দিয়ে, এবং আজকেও যেই ইস্ট বেঙ্গল ডমিনেট করছিল, আমরা আগের ম্যাচে দেখেছি স্পোর্টিং ক্লাব দিল্লিকে, নর্থ ইস্টকে, সেই ইস্ট বেঙ্গলের আমরা দেখলাম মিগুয়েল ফেরারকে পুরো আটকে দিলেন কিন্তু প্রণয় হালদার। অবশ্য ওয়েন কোয়েল প্রণয় হালদারকে এই বড় দায়িত্ব দিয়েছিল ম্যাচের আগে যে মিগুয়েল ফেরার একেবারে ছায়া সঙ্গী হয়ে যাও তুমি পুরো ম্যাচ জুড়ে। যদিও কয়েকটা ইনস্ট্যান্সে আমরা দেখেছি প্রণয় হালদার আটকাতে সক্ষম হয়নি, কারণ মিগুয়েল ইজ আ ওয়ার্ল্ড ক্লাস, ইজ আ গিফটেড প্লেয়ার, তার মতন প্লেয়ারকে আটকানো একেবারেই সহজ নয়। বাট তাও প্রণয় হালদারকে আমি আউট অফ 10 আমি 8 দেবো ইন দ্যাট রেসপন্সিবিলিটি। মিগুয়েলকে আজকে কিন্তু তিনি যেভাবে নেগেট করলেন পুরো ম্যাচ জুড়ে, এবং তার সাথেও আমি যেভাবে তিনি রিড করেছেন আমার মনে হয় অনেক বেটার হোমওয়ার্ক করে এসেছেন ওয়েন কোয়েল, এবং সেটা তিনি বরাবর করেই থাকেন। এবং সোমনাথ আমাকে বারবার বলছিল, বারবার মনে করাচ্ছিল যে ওয়েন কোয়েলকে যদি তুমি দেখো, তিনি হয়তো বড় ক্লাবে এসে সেভাবে তিনি কোচিং করাতে পারবেন না, মোহনবাগানের মতন টিম বা ব্যাঙ্গালুরু এফসি বা ইস্ট বেঙ্গলের মতন টিম, কারণ সেখানে অনেক বড় তারকা প্লেয়ার থাকে, হয়তো সেই ইগো বা ম্যান ম্যানেজমেন্টটা হয়তো তার ক্ষেত্রে হয়তো সেভাবে ভালো আসে না। কিন্তু যদি আন্ডার ডগস এর মতন টিম হয়, বা যেই টিম স্ট্রাগল করছে, ধরুন চেন্নাই, জামশেদপুর, এই ধরনের টিম কিন্তু খুব সুন্দরভাবে স্যুট করে ওয়েন কোলের আন্ডার। আমরা এর আগে দেখেছি চেন্নাই স্ট্রাগল করছিল, প্রথম 5-6টা ম্যাচ এর আগে জিতছিল না, সেই চেন্নাইকে তিনি অসাধারণভাবে কামব্যাক করিয়ে আইএসএল এর ফাইনাল অব্দি নিয়ে গেছিল। এটা আমি 2019 সালের কথা বলছি। এবং জামশেদপুরের কথা ভাবুন, 2021-22 মরশুম জামশেদপুরকে শিল্ড উইনার করেছিল কিন্তু ওয়েন কোয়েলি। প্রথমে আমাদের কারোর এক্সপেকটেশন ছিল না যে এই জামশেদপুর আইএসএল চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু ওয়েন কোয়েল সেটা করে দেখিয়েছিল। ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস ওয়েন কোয়েল। কিন্তু উল্টো দিকে অস্কার ব্রুজনের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন উঠছে আজকের ম্যাচে। একটু উঠবেই একদম। রাহুল যে কথাটাও অবশ্য বললো যে বেটার হোমওয়ার্ক কিন্তু বড় কোচেসরা খুব ভালোভাবে করে, এবং তার সাপোর্ট স্টাফের সাহায্য নিয়ে হোক বা যেভাবেই হোক হোমওয়ার্কটা কিন্তু খুব জরুরি। এবং ইস্ট বেঙ্গল কোথাও না কোথাও দুটো ম্যাচ জিতে ওভার কনফিডেন্ট স্লাইটলি অবশ্যই মনে হবে। এবং অস্কার ব্রুজনকে যদি রিপোর্ট কার্ড দিতে হয় তাহলে অবশ্যই 5 থেকে 6 মার্কস তাকে দেওয়া উচিত, এবং যেখানে মার্কস কেটেছে তার সেটা কিন্তু অবশ্যই যখন মানে প্রত্যেকটা ম্যাচ প্রত্যেকটা অপোনেন্টকে কিন্তু আলাদা করে স্টাডি করা দরকার। এবং বড় কোচ এরকমই হয় যারা প্রত্যেকটা অপোনেন্ট ভাবে কিন্তু আলাদাভাবে কিন্তু স্টাডি করে আসে, এবং গেম প্ল্যানটাও কিন্তু সেভাবে তৈরি করে। যদি মিগেল ফেরারের জন্য একটা পুলিশম্যান মার্কিং থাকে তাহলে মাদি তালালের জন্য কেন নয়? এবং সেখানে আপনারা জানেন মাদি তালাল কি করতে পারে, এবং সেকেন্ড গোলটা হিসেবে তো আপনারা দেখেছেন। অ্যান্টন সোয়েবার তার ডেবিউ করানো ছিল, এটা অবশ্যই একটা ফ্যাক্ট। কিন্তু সৌভিক চক্রবর্তী এরকম একজন এক্সপিরিয়েন্স প্লেয়ার ইস্ট বেঙ্গল জার্সিতে, যিনি ম্যাচের পর ম্যাচ জিতিয়েছেন, মিডফিল্ডে ভরসা জুগিয়েছেন, তার মতো প্লেয়ার তিনি কি আজকে স্টার্ট করতে পারতেন না এবং সেই রোলটা প্লে করতে পারতেন? এবং সৌভিকের বল প্লেইং কিন্তু অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে। আজকে দেখছিলাম লং বল তিনি বাড়াচ্ছিলেন, ভালো থ্রু পাসেস বাড়াচ্ছিলেন। তো সেখানে সৌভিক হয়তো আজকে স্টার্ট করলে মিডফিল্ডটা আরেকটু বেটার লাগতো, কারণ মিডফিল্ড যদি ভালো থাকে, এবং ইস্ট বেঙ্গলের স্ট্রং পয়েন্ট হচ্ছে এই মিডফিল্ড যদি ভালো থাকে তাহলে ডিফেন্সে কিন্তু অত প্রেশার পড়ে না, এবং সেটার জন্য কিন্তু ইস্ট বেঙ্গলে দুটো গোলও খেতে বলো। একটু হলেও অস্কার ব্রুজনের হোমওয়ার্কটা হয়তো আজকে একটু পুরো হয়েছে, বাট
অন্যদিকে পজিটিভসও আছে, যেরকম রাইট উইংয়ে এডমন্ডকে স্টার্ট করানো, কারণ জানেন যে মার্ক যখন ওভারল্যাপ করতে যায় এডমন্ড সেখানে ডেঞ্জারাস হতে পারে, এবং সেখানে কিন্তু এডমন্ড গোলও পেয়েছে আজকে। তো অবভিয়াসলি আরও একটু বেটার হোমওয়ার্ক করলে মনে হয় ভালো, বাট আগেন ছোট টুর্নামেন্ট বলছি ঠিকই, বাট এখনো 10খানা ম্যাচ বাকি, এবং 10খানা ম্যাচে কিন্তু যা খুশি তাই হতে পারে। সো এটাই। একেবারেই তাই। এবং আরো একটা পয়েন্ট অ্যাড করা যায়, সেটা হচ্ছে মোহাম্মদ রাকিবের সাবস্টিটিউশনটা। একদম। যখন তিনি আমার মনে হয় অবশ্যই অস্কার ব্রুজো হয়তো রাকিবকে নিয়ে ঝুঁকি নিতে চাননি তার মাথায়, তিনি সদ্য জাস্ট রিকভার করেছেন তার সেই ইনজুরিটা থেকে। বাট সেই যখন তাকে নামাতেই হলো, তাহলে আগে কেন নয়? তার আগে থেকেই আমার মনে হয় বোঝা উচিত ছিল যে মোহাম্মদ সানারের মতন একজন উইঙ্গারকে হয়তো আটকাতে একটু হলেও অসুবিধায় পড়বে লালচুং মুঙ্গা। এবং পরে যখন ম্যাচ শুরু হতে তিনি দেখলেন যে প্রথম দিকে ইয়েলো কার্ড দেখে ফেললেন, তখন তিনি আর ঝুঁকি নিতে চাননি, তখন সেই রাকিবকেই নামাতে হলো। সো এইটা ম্যাচের প্রথমে যদি করতে পারতেন তাহলে হয়তো একটা সাবস্টিটিউশন হয়তো নষ্ট হতো না ইস্ট বেঙ্গলের। বাট একদম। অ্যাগেইন কামিং টু জামশেদপুর, সেটাই আমাদের ফিফথ পয়েন্ট, যে এবারের আইএসএল এ আরেক দাবিদার জামশেদপুর। একদম। যেমন ইস্ট বেঙ্গলকে আজকে টেক্কা দিল, ঠিক তেমন মোহনবাগানে যদি আপনারা ম্যাচটা যদি দেখেন ফিক্সচার, তাহলে মোহনবাগান কিন্তু আওয়ে ম্যাচ রয়েছে, অর্থাৎ জামশেদপুরের ঘরের মাঠে গিয়ে খেলতে হবে মোহনবাগানকে। এবং জামশেদপুরের মাঠটা কিন্তু কম্পারেটিভলি একটু ছোট ভিআইবিকের থেকে। এর আগে আমরা দেখেছি স্ট্রাগল করতে মোহনবাগানকে অ্যাগেনস্ট জামশেদপুর, বাট জামশেদপুর ওয়ান অফ দ্য কন্টেন্ডার অফ দিস আইএসএল। একদমই। জামশেদপুরের পিওভিতে যদি কথা বলতে হয়, তাদের পার্সপেক্টিভে যদি কথা বলতে হয়, তাহলে এই সিজন তাদের দুটো বড় ম্যাচ, একটা ইস্ট বেঙ্গল, একটা মোহনবাগান। ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে তারা 3 পয়েন্ট নিয়ে যাচ্ছে, হিউজ ভিক্টরি, একটা বোনাস বলা যেতে পারে। এবং মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু তারা খেলবে হোমে, এবং আমরা জানি ওয়েন কয়েলের যদি একটু কথা বলতে হয়, তাহলে ওয়েন কয়েলের এগেনস্টে কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান দুজনেই স্ট্রাগল করে। চেন্নাই ম্যাচটা আপনাদের মনে থাকে কত বছর, যেখানে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট নেমে তফাৎ গড়ে দিয়েছিলেন। আগেন হি ইজ এ ক্লাস প্লেয়ার, এবং মোহনবাগানের যে বেঞ্চ স্ট্রেংথ আছে সেটাই হয়তো মোহনবাগানকে বাঁচাতে পারবে এই জামশেদপুরের থেকে। কিন্তু জামশেদপুরের পিওভিতে আবারও যদি বলি কথা বলতে হয়, তাহলে এই দুটো ম্যাচ যদি তারা উপেক্ষা করতে পারে, অবাক হবেন না যদি ইস্ট বেঙ্গল মোহনবাগানকে টপকে জামশেদপুর কিছু বড় করে দেখায়। একেবারে তাই। সুতরাং এটা আমাদের 5 key points ফ্রম টুডেজ গেম বিটুইন ইস্ট বেঙ্গল অ্যান্ড জামশেদপুর। আপনার যদি কোনো পয়েন্ট থাকে অবশ্যই শেয়ার করুন কমেন্ট সেকশনে। এবং আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, এবং আগামীকাল অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ মোহনবাগান বনাম মোহামেডান। অবশ্যই আমরা চাইবো যে মোহামেডান যেন একটা টাফ ফাইট দেয়, তবেই কিন্তু সেই ডার্বির সেই জৌলুসটা কিন্তু থাকবে। কারণ অলরেডি গত বছর আমরা দেখেছি দুবার মুখোমুখি হয়েছে মোহনবাগান মোহামেডান, কিন্তু সেই কম্পিটিশনটা কিন্তু কোথাও গিয়ে দেখা যায় না, এবং সেটা যদি এবারও না দেখা যায়, ডার্বির রেলিভেন্সটা কিন্তু হারিয়ে যাবে। সুতরাং আমরা সকলেই চাইবো ফুটবল প্রেমী হয়ে যে মোহামেডান যেন টাফ ফাইট দিক। ম্যাচের রেজাল্ট যাই হোক, অ্যাটলিস্ট আমরা যেন ক্যারেক্টারটা দেখি অন দ্য পিচ। তো এখানেই শেষ করছি আমাদের এই ভিডিও। আর আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।